ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। শিল্প প্রতিষ্ঠানের মুনাফার ক্ষেত্রে বিনিয়োগের বিকল্প নেই। দেশে ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে ব্যাংক ঋণে ভরসা, কিন্তু ব্যাংকের পাশাপাশি ব্যবসায়ীদের অর্থ সংস্থানের অন্যতম উৎস হতে পারে দেশের পুঁজিবাজারও। গতকাল এক প্রাক বাজেট আলোচনায় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান বলেন, সবকিছুর দায়ভার ব্যাংকের উপর চাপিয়ে না দিয়ে পুঁজিবাজার থেকে টাকা নিয়ে ব্যাংকের উপর চাপ কমাতে হবে। এসব নিয়ে কথা বলে আজকের আমাদের আলোচনার বিষয় বিনিয়োগের উৎস ব্যাংক নাকি পুঁজিবাজার। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি উপস্থিত আছেন বিজিএম এর সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুর। আপাতত একজন আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান। আপনাকে স্বাগত আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায়। আমরা আপনার সাথে আলোচনায় যাব, কিন্তু তার আগে আমাদের এক সহকর্মী তাসনুবা রিফাতের একটি প্রতিবেদন আছে এই সংক্রান্তে, সেটাকে একটু আমরা দেখে আসতে চাই। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে প্রাক বাজেট আলোচনার আয়োজন করে আইসিএমএবি। এতে আলোচকরা শিক্ষা, স্বাস্থ্য সহ নানা খাতে অপর্যাপ্ত বরাদ্দের কথা তুলে ধরেন। তারা জানান, রাজস্ব আদায়ে অনেক দেশের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। ফলে উন্নয়ন ব্যয় মেটাতে সরকারকে দাতা সংস্থা ও প্রাইভেট ব্যাংকের উপর নির্ভরশীল হতে হয়। এ সময় বিনিয়োগকারীরা চাপে পড়েছে মন্তব্য করে রাজস্ব বাড়ানোর তাগিদ দেন এই অর্থনীতিবিদ। আমাদের ব্যর্থতা আমাদের রাজস্বের ক্ষেত্রে, ঘুরে ফিরে আমাদের ম্যাক্রো ইকোনমিক যে হোল প্রবলেম, তার ফাউন্ডেশনটা কিন্তু নাড়া দিচ্ছে ওই জায়গা থেকে। সেখানকার ব্যর্থতাই সব জায়গার ব্যর্থতাতে পর্যন্ত। সংকোচনমূলক মুদ্রানীতি আত্মহত্যার শামিল মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফরাসউদ্দিন। সারা পৃথিবীতে কোথাও বহুবিধ বিনিময় হার নাই, এইখানে বহুবিধ বিনিময় হার রাখা হয়েছে শুধুমাত্র মধ্যস্বত্বভোগীদের সুবিধার্থে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও কর্মসংস্থান বাড়ানোর পরামর্শ এফবিসিসিআইয়ের। আপনাদের লোকবল নাই, কিন্তু আমরা অনুরোধ করব লোকবল বাড়িয়ে যাতে উপজেলা লেভেলগুলিতে যদি আপনারা বাড়ান, তাহলে কিন্তু ওখান থেকে অনেক প্রচুর রেভিনিউ কিন্তু আপনারা পাবেন। পুঁজিবাজার থেকে টাকা নিয়ে ব্যাংক খাতের উপর চাপ কমানোর তাগিদ অর্থ প্রতিমন্ত্রীর। প্রাইভেট সেক্টর ক্যাপিটাল মার্কেট থেকে টাকা নেয় না কেন? আমরা ক্যাপিটাল মার্কেট নিয়ে আরও আলাপ করতে হবে। সব কিছুর দায়ভার ব্যাংকিং সিস্টেমে চাপিয়ে দেওয়াটা মনে হয় ঠিক না। বলেন, দেশের পুঁজিবাজার নিয়ে আরও বেশি আলোচনা হওয়া দরকার। 15 বছরের বৃদ্ধি পেয়ে রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আমরা ফিরছি আলোচনায়। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই, প্রতিবেদনটি শুনছিলেন, ওয়াসিকা আয়েশা খান যে কথাটি বলল যে গতকাল যে প্রাক বাজেট আলোচনায় ব্যাংক খাত শুধু নয় পুঁজিবাজার থেকেও কেন প্রাইভেট সেক্টর সেটা টাকা নিচ্ছে না সেখান থেকে, তো শিল্পের পুঁজিবাজার থেকে টাকা নিয়ে সবাই ব্যাংক ঋণের উপরে বা কেন নির্ভর হয়ে পড়ছে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ ডিবিসির দর্শকদেরকে। উনি যেটা বলেছেন সেটা ঠিকই আছে, কিন্তু কোশ্চেন হল আমাদের পুঁজিবাজারের উপরে, তো পুঁজিবাজারে ঢুকতে হলে যেরকম কোম্পানিগুলো হওয়া উচিত এবং সেখানে যেরকম যেভাবে আপনার আস্থা মানুষের থাকা দরকার, সেই আস্থাটা কিন্তু পুঁজিবাজারের উপরে নেই বিভিন্ন সময়ে বিভিন্ন প্রবলেমের জন্য। আমাদের দেশে থার্ড জেনারেশন ব্যবসায়ী কিন্তু ম্যাক্সিমাম, এখানে কিন্তু ওই রকম বড় বড় কোম্পানি আসেনি যে যারা প্রতি বছর ডিভিডেন্ড দিবে এবং পুঁজিবাজারে ঢুকতে পারে। দ্বিতীয় কথা হলো ব্যাংকের ব্যাপারে উনি বলেছেন যে ব্যাংকে কেন আমরা সবকিছু ব্যাংকের উপরে কেন নির্ভরশীল হব। ব্যাংকের টাকা কার? ব্যাংকের টাকা তো জনগণের টাকা। জনগণের টাকা আবার জনগণের কাছে ব্যবসায়ীদের কাছে ইনভেস্ট করবে। সেখানে ইনভেস্টমেন্ট করার সময় তারা যদি কেয়ারফুল হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হয় না। যে জিনিসটা এখন আমার অনাদায়ী ঋণ কেন 1 লক্ষ কোটি টাকার উপরে কেন থাকবে, সেটা যদি আদায় হইতো তাহলে সেটা অন্য আরেকজনের কাছে ইনভেস্টমেন্ট করতে পারতো। এখানে আমি তো মনে করি সম্পূর্ণরূপে ব্যাংকিং খাতের, আর্থিক খাতের একটি বড় দুর্বলতা রয়েছে। এই দুর্বলতা থেকে আমরা বেরিয়ে না আসতে পারলে আমরা পুঁজিবাজারেও আমাদের দুর্বলতা রয়েছে। এই দুর্বলতাগুলো তো আমাদের কাটিয়ে উঠতে হবে। কারণ এখন ব্যাংকের ইন্টারেস্ট রেট হয়েছে 14-15%। 14-15% কিন্তু কোনোভাবেই কোনো ইনভেস্টমেন্ট হবে না। সেই জন্য আর্থিক আপনার পুঁজিবাজারে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু পুঁজিবাজারে যেতে গেলে যে সমস্ত বাধা আছে, যে সমস্ত প্রসেস আছে, সেগুলো যে সবাই ওভারকাম করে যে যেতে পারবে সেটা কিন্তু ঠিক না। এখানে ছোট ছোট কোম্পানি তো আর যেতে পারবে না, যেতে হলে ওরকম বড় কোম্পানিগুলোকেই যেতে হবে এবং বিভিন্ন আইনের বাধা আছে, তারপরে পুঁজিবাজারে বিভিন্ন কারসাজি আছে। আমরা শুধু শুনি পুঁজিবাজারে কারসাজি আছে, তাহলে পুঁজিবাজারে মানুষ কেন যাবে? এই যতদিন পর্যন্ত পুঁজিবাজারে কারসাজি আছে এই শব্দটা বন্ধ না হবে এবং পুঁজিবাজারের উপরে সাধারণ মানুষের আস্থা ফিরে না আসবে, ততদিন পর্যন্ত তো আপনার পুঁজিবাজারে কেউ যাবে না এবং পুঁজিবাজার থেকে অর্থ কেউ পাবে না। সেই সব জিনিসগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। নিশ্চয়ই, আমি আপনার কথা ধরে বলতে চাই, আপনি যে কথাটি বললেন ব্যাংকে ইন্টারেস্ট 14 থেকে 15% ইন্টারেস্ট দিতে হচ্ছে, আবার পুঁজিবাজারের দিকেও যদি কথা বলা হয় সেই পুঁজিবাজারের মধ্যে একটা আস্থাহীনতার সংকট রয়েছে। এক কথায় যদি বলা যায় জলকুমির ডাঙায় বাঘ, এ ধরনের একটা উভয় সংকট পরিস্থিতি আপনারা ব্যবসায়ী যারা আছেন তারা আছেন। আপনার দীর্ঘদিনের ব্যবসায়িক অভিজ্ঞতা আলোকে যদি বিষয়টি পর্যালোচনা করেন। না, আমরা মনে করি যে ব্যাংকিং খাত যে আমাদের দেশে যে গড়ে উঠেছে, যখন আমাদের কিন্তু 2008 সালে যখন আমরা রিসেশনে ছিলাম 9 সালে, তখনও কিন্তু আমাদের ব্যাংকিং খাত ভালো ছিল। আস্তে আস্তে কিন্তু এই ব্যাংকিং খাতকে দুর্বল করেছে। আমার কথা হলো যে একটা ব্যাংক যখন একজনকে ইনভেস্ট করবে তখন তার সমস্ত কিছু কেন জেনে নিবে না। এবং আমি তো দেখি যে আমরা যখন লোন চাই তখন কিন্তু আমাদের কাছে আমাদের আগে ইনভেস্টমেন্ট করতে হয়, তারপরে ব্যাংক আমাদেরকে ফাইন্যান্স করে। আমার কাছে প্রমাণ আছে, আমি নিজেই একটা এরকম করেছিলাম। তো সেই জায়গার মধ্যে কিভাবে আমার এই যে ব্যাংকিং ইনভেস্টমেন্ট গুলো এই কোথায় গেল, এই টাকাগুলো কোথায় গেল, কেমনে গেল, এই জিনিসটা কেন তারা বের করতে পারবে না? এখানে প্রতিটা ব্যাংকের দায়িত্ব রয়েছে তার টাকা আদায় করা। কারণ হলো এই টাকাটা হলো সাধারণ জনগণের টাকা একজন লুটপাট করে নিয়ে যাবে বা একজন দিবে না, সে কি আসলে দেউলিয়া হয়ে গেছে? যদি দেউলিয়া হয়ে যেয়ে থাকে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু যদি দেউলিয়া না হয়ে সে যদি ভালোভাবে চলে, তার ইন্ডাস্ট্রি চলে, তার ব্যবসা চলে, তার নিজের থাকা খাওয়া সবকিছু চলে, তাহলে ব্যাংকের টাকা কেন দিবে না? সেই জায়গাটার মধ্যে আমি মনে করি যে সরকারের এখন সময় এসেছে এই ব্যাংকিং খাতকে তথা আর্থিক খাতকে আরো শক্তিশালী করার জন্য, যেখানে যে দুর্বলতাগুলো আছে, যারা এই টাকাগুলো নিয়েছে তাদের কাছ থেকে যে কোনো ভাবে আদায় করা উচিত। তাহলে কিন্তু আমাদের এই ইনভেস্টমেন্টের এই ইন্টারেস্ট রেট আর এখানে যায় না। আমি এই যে 1 লক্ষ কোটি হাজার কোটি টাকার উপরে যে আপনার লোন খেলাপি লোন যেটা হয়ে আছে ফেরত আসতেছে না, সেইটার জন্য কিন্তু আজকে সাধারণ জনগণ, সাধারণ ব্যবসায়ীরা এই ইন্টারেস্ট দিতে বাধ্য হচ্ছে এত। এবং পৃথিবীর কোথাও এখনকার দিনে এই যুগে কোনোভাবেই 5% প্রফিট করা যায় না, সেইখানে আপনি 15% ইন্টারেস্টে টাকা নিয়ে কি ইনভেস্টমেন্ট করবেন? এরকম কোনো খাত তো আমি দেখি না। নিশ্চয়ই, তাহলে আপনার কথা সূত্র ধরে যদি বলতে চাই, আপনি বলছেন 5% প্রফিট করা যায় না, কিন্তু সুদ দিতে হচ্ছে 14 থেকে 15%, মাঝখানে 10%-এর একটা বিশাল গ্যাপ রয়ে গেছে। এক কথা যদি বলতে চাই, ব্যাংক খাতে সুশাসনের অভাব বলছেন, পুঁজিবাজার আস্থাহীনতার কথা বলছেন। সেক্ষেত্রে আপনি নিজেও একজন সরকার দলীয় যে দলের একজন বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং দল ক্ষমতায় আছে, সেক্ষেত্রে সরকার কতটুকু কার্যকরী ভূমিকা নিচ্ছে? এখন কিন্তু আপনি দেখবেন যে এখন কিছু কিছু জিনিস মাননীয় প্রধানমন্ত্রী এইবারে দায়িত্ব নেওয়ার পরেই বলেছে যে দুর্নীতির বিরুদ্ধে এবং আপনার ঘুষের বিরুদ্ধে উনি পদক্ষেপ নেবেন, এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু জায়গায় কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি যে এই পদক্ষেপগুলো ওনার পক্ষে তো আর এগুলো নেওয়া সম্ভব না। পদক্ষেপগুলো নিতে হবে যারা এর সাথে জড়িত, যারা এর পিছনে কাজ করেন, মন্ত্রীগণ বা যে কোনো প্রতিষ্ঠানের, আর্থিক প্রতিষ্ঠানের, যেমন ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের বোর্ড, তাদেরকে দায়িত্বগুলো নিতে হবে। কিন্তু তারা কেন দায়িত্ব নিচ্ছেন না? এটা তো উনি প্রতিটা জিনিস জেনে তারপরে ওনার কাছে যেতে হলে তো অনেক সময় লাগে। বা উনি কি সারা বাংলাদেশটাই একাই চালাবেন? তো ওনার যে হ্যান্ডস গুলো আছে তারা কি করেন? দায়িত্ব নিয়ে সেই অর্গানাইজেশনকে সেইভাবে কাজ করতে হবে। নিশ্চয়ই, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট বিরতি। একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হলো ব্যাংক। হ্যাঁ, বলুন।
এবং লিজিং কোম্পানি বলেন, আর্থিক প্রতিষ্ঠানের যে কোনো অর্গানাইজেশন বলেন, সবকিছু কিন্তু জনগণের টাকায়, সাধারণ নাগরিকের টাকায় চলে। তাহলে সাধারণ নাগরিকের টাকায় চলে যখন, এবং যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তারাও কিন্তু তাদের বেতনও কিন্তু এই সাধারণ জনগণের টাকায় হয়। সেই জিনিসটা খেয়াল রেখে যদি সবাই আমরা কাজ করি, এখানে এই দুর্নীতি খুঁজে বের করা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব না। উনি বলে দিয়েছেন এগুলো, আর উনি অ্যালাউ করতে চান না। অ্যালাউ তো উনি কখনো করেননি, উনি সহ্য করবেন না। তো সহ্য যখন করবেন না বলছেন, তাহলে এর সাথে যেই ডিপার্টমেন্টে যে জড়িত আছেন তাদের দায়িত্ব হলো এটা কাজটা করা এবং ওনার কাছে বলা যে আমি এই কাজটা করেছি। সেই জিনিসটা তো এখনো ওইভাবে হচ্ছে না। তবে দুই একটা জায়গায় যে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্র বিশেষে এইগুলো অ্যাড্রেস করা হচ্ছে, এবং আমি মনে করি সামনের দিনগুলোতে যদি এই দেশে ইনভেস্টমেন্ট হলো সবচেয়ে আগে, ইনভেস্টমেন্ট যদি না হয় তাহলে কর্মসংস্থান হবে না। কর্মসংস্থান না হলে দেশ এগিয়ে যাবে না। আমরা যেটা 2026 সালে মধ্যমায়ের দেশে যে এলডিসি উত্তরণ হবে, তারপরে আমরা কিন্তু অনেক সুযোগ সুবিধা পাবো না। সেই জায়গার মধ্যে ব্যবসায়ীদের একটা দুশ্চিন্তা আছে যে দেশে যদি ইন্টারেস্ট রেট এইভাবে বেড়ে যায় তাহলে কিন্তু ইনভেস্টমেন্ট হবে না এবং এমপ্লয়মেন্ট হবে না। এমপ্লয়মেন্ট সমভিত্তিক যদি এমপ্লয়মেন্ট না হয় এবং সমভিত্তিক যদি দেশ সবাই যদি একত্রে মিলে যদি এগিয়ে না যায়, তাহলে কিন্তু সেই এলডিসি গ্রাজুয়েশন বলেন আর যাই বলেন, আমরা কিন্তু সেগুলো হয়তো কাগজে কলমেই থাকবে, কিন্তু বাস্তবতায় সেগুলো অনেক দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। আপনি থাকুন আমাদের সাথে, আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতি পরে এসে আবার আপনার সাথে আমরা আলোচনায় ফিরবো। দর্শক, বিরতি নিচ্ছি ইসলামী ব্যাংক টালিক খাতায়, সঙ্গে থাকুন, ফিরছি একটু পরেই। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিক খাতায়। আমাদের আজকের আলোচনার বিষয় বিনিয়োগের উৎস ব্যাংক নাকি পুঁজিবাজার। আলোচনা করতে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন বিজিএম এর সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিদ্দিকুর রহমান। বিরতির আগে ব্যাংক এবং পুঁজিবাজারে যে আস্থাহীনতা, সংকট, সুশাসন এসব নিয়ে আলোচনা হচ্ছিল। তার সাথে আরেকটা বিষয় বলি যে এই যে ঋণের কথা হচ্ছিল, খেলাপি ঋণ লাগামহীনভাবে বাড়ছে কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। নেপথ্যটা কি আসলে? নেপথ্য হলো ব্যাংকের দুর্বলতা। যে লোক ইনভেস্ট করতেছে তাকে আগে তার ট্র্যাক রেকর্ড, যার কাছে ইনভেস্ট করতেছে তার ট্র্যাক রেকর্ড দেখতে হবে, এবং তার যদি যতটুকু ঋণ দিবে ততটুকু পরিমাণ ঋণ যদি পরিশোধের ক্ষমতা না থাকে, যে জিনিসের জন্য সে ঋণ নেবে সেখানে, এটা আমি এসএমই কে ঋণ দিচ্ছি না, এসএমই কিন্তু সম্পূর্ণ একটা আলাদা জিনিস। এসএমই কে ঋণ দিয়ে এসএমই কে উঠিয়ে আনতে হবে, এটা কিন্তু বাস্তব সত্য। কিন্তু বড় বড় যে ঋণগুলো দিচ্ছে বা যেসব ইন্ডাস্ট্রির জন্য ঋণ দিচ্ছে, সেখানে তার যদি ওই ইন্ডাস্ট্রি ফেলও করে, তার অন্য জায়গা থেকে দেওয়ার ক্ষমতা আছে কিনা, তাইলে কোলাটেরাল নেয় কেন? কোলাটেরাল গুলো যে নেয় সেগুলো ঠিকঠাক মতো দেখে যাচাই বাছাই করে নিতে হবে। এখানে যদি ব্যাংক যদি এবং ব্যাংকের কর্মকর্তারা যদি সচেতন হয় এবং সৎ হয়, তাহলে আমি মনে করি ব্যাংকের টাকা আদায় করা বা ব্যাংকে এরকম খেলাপি ঋণ বেড়ে যাওয়া এটা কোনোভাবেই সম্ভব না। ব্যবসা দিন দিন কিন্তু টাফ হবে, দিন দিন খারাপও হবে, কিন্তু তার মানে এই না যে আমি ব্যাংকের টাকা দিব না। এই ব্যাংকের টাকা না দেওয়াটা হলো মানুষের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, যার জন্য কিন্তু আমরা এই দেশটাকে যে চেষ্টা করছি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 24 ঘন্টা উনি কাজ করেন। সেই জায়গার মধ্যে আমরা যদি সবাই ম্যাক্সিমাম লোক যদি যার যার জায়গা থেকে কাজটা না করি, তাহলে তো আসলে এটা কোনোভাবেই বাস্তবায়ন সম্ভব না। নিশ্চয়। এক্ষেত্রে আপনার কাছে একটা আপনার পর্যবেক্ষণ জানতে চাই, সেটি হচ্ছে পুঁজিবাজার থেকে যদি সেক্ষেত্রে টাকা নিতে হয়, পুঁজিবাজার থেকে যদি অর্থ নিয়ে বিনিয়োগ করতে হয়, সেক্ষেত্রে আসলে পুঁজিবাজারের কোন কোন মানদণ্ডগুলোকে আপনার বিবেচনা করা উচিত বলে মনে করছেন? পুঁজিবাজারে আপনার কোম্পানির স্ট্রেংথ দেখতে হবে, কোম্পানি কি প্রতি বছর যে ডিভিডেন্ড দেওয়ার কথা সেটা দিতে সক্ষম কিনা, এগুলা সক্ষমতা যাচাই করতে হবে আপনার সব দিক দিয়ে। যে কোনো জিনিসই করতে হইলে যদি এবং তার ট্র্যাক রেকর্ড কেমন, বিগত দিনগুলোতে সে কি করছে, এই তার ব্যবসা বাণিজ্য অন্য ব্যবসা আছে কিনা, বা যে ব্যবসাটা দিয়ে উনি পুঁজিবাজার থেকে টাকা নিবেন সেই কাজটাই উনি টাকাটা লাগাচ্ছেন কিনা, নাকি অন্য জায়গায় বিনিয়োগ করছেন,
এই জিনিসগুলোই কিন্তু খেয়াল করতে হবে ভালোভাবে। কারণ আমাদের দেশে সাধারণত ব্যাংকের থেকে টাকা নিয়ে যারা ঋণখেলাপি হয় তাদের মধ্যে দেখবেন আপনি ম্যাক্সিমাম লোক কিন্তু ব্যাংক থেকে টাকা নিয়ে বা পুঁজিবাজার থেকে টাকা নিয়ে অন্য কাজে ব্যয় করে। সেই সেই জায়গাটায় 100% মনিটরিং দরকার যে হ্যাঁ আমার কাছ থেকে যে টাকাটা পুঁজিবাজার থেকে যে টাকাটা নিল সেই টাকা দিয়ে সে সেই কাজটাই করতেছে কিনা এবং সে যে রিটার্ন আমাকে দেখাচ্ছে সেই রিটার্নটা আসবে কিনা, এগুলো কিন্তু যাচাই বাছাই করার দরকার। এবং এগুলোর জন্য এসইসি আছে তারা এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের একটা বোর্ড আছে। এই দুই বোর্ড একত্রে যদি কাজ করে, যদি ঠিক মতো যারা এগুলো করতে পারবে তাদেরকেই যদি পুঁজিবাজারে নেওয়া হয় তাহলে কিন্তু আমাদের এই পুঁজিবাজারের সমস্যাটা অনেক সময়, অর্থাৎ ব্যাংক বলেন, নিয়ন্ত্রক সংস্থা বলেন, ব্যাংক বলেন বা পুঁজিবাজার বলেন, সেক্ষেত্রে যারা নিয়ন্ত্রক সংস্থা আছে তারা যতক্ষণ না পর্যন্ত কার্যকর পদক্ষেপ প্রপার মনিটরিং করবে না ততক্ষণ না পর্যন্ত এটি সম্ভব হবে না। সেক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো সংক্ষেপে, সেটা হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট এবং দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটের নিরিখে যদি বলতে যাই, ব্যাংক ছাড়া পুঁজিবাজার থেকে বর্তমানে বিনিয়োগটাকে আসলে কতটুকু সম্ভব দেশের বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে যদি আপনি বলেন। বর্তমানে যে অবস্থার মধ্যে দেখেন বিগত দিনগুলোতে অনেক দিন কিন্তু একটা ক্যাপ দিয়ে রেখেছিল, তো সেটা ছাড়ার পরে দেখেন যেখানে 1,500-2,000 কোটি টাকা বাজারে বেচা কেনা হইতো সেখানে কিন্তু এখন হচ্ছে মাত্র 400-500 থেকে এরকম নেমে এসেছে। সেই জায়গার মধ্যে আপনি মানুষের আস্থা কতটুকু ফিরিয়ে আনা যাবে সেটার জন্য অনেক বড় কাজ করতে হবে। এটা ওই আপনারা খুব সহজে যে আমরা ফিরিয়ে আনতে পারবো মানুষের আস্থা তা কিন্তু না। সাধারণ জনগণ যদি এখানে বিনিয়োগ না করে, কারণ বন্ডে যদি বিনিয়োগ করে লাভ হয় তখন তো আপনার পুঁজিবাজারে যাবে না মানুষ, এগুলোও খেয়াল করতে হবে। অর্থাৎ জনসাধারণের জন্য সুবিধা হয়, স্বল্প বিনিয়োগকারী যারা আছে সুবিধা হয়, এরকম প্রকল্প বা পরিকল্পনাগুলো নিতে হবে। মোহাম্মদ সিদ্দিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আজকে আমাদের ইসলামী ব্যাংক টালি খাতায় এসে দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতা আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।